স্বাগতম বাংলাদেশের সম্পদের আজকের আয়োজনে। বাংলাদেশের সম্পদ এমন একটা অনুষ্ঠান যেখানে আমরা বাংলাদেশের শিল্প, কৃষি, বনজ, মৎস্য ইত্যাদি সম্পদ নিয়ে আলোচনা করি। এরই ধারাবাহিকতায় আমরা বর্তমানে আলোচনা করছি বাংলাদেশের মানব সম্পদ নিয়ে, এবং বাংলাদেশের মানব সম্পদ আমরা এমন ব্যক্তিদেরকে নিয়ে আসছি যারা বিশ্বের বুকে বিভিন্ন সময় বাংলাদেশকে তুলে ধরেছেন, একই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় আজকে আমাদের এখানে উপস্থিত আছেন বিখ্যাত ভূগোল ও পরিবেশবিদ, একই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর নুরুল ইসলাম। স্যার, শুরুতেই আপনাকে অনেক বেশি স্বাগতম আমাদের এখানে আসার জন্য। একটু যদি স্যার শুরুতে জানতে চাই আসলে স্যার আপনার পড়ালেখার জার্নিটা, কোথা থেকে পড়ালেখা করলেন এবং সেখান থেকে জাহাঙ্গীরনগরে প্রফেসর হিসাবে থাকা এবং তারপরে প্রভিসি, এই জার্নিটা নিয়ে যদি বলতেন। আমার স্কুল কলেজ পড়াশোনা রাজশাহীতে, এবং পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি ভূগোল ও পরিবেশ বিভাগে পড়াশোনা করি, এবং ভূগোল ও পরিবেশ বিভাগে পড়াশোনা করার পরে আমি প্রথম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হই, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে কিছুদিন চাকরি করার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি জিওগ্রাফির ওয়ান অফ দ্য ফাউন্ডার টিচার হিসেবে কাজ করি, এবং সেখান থেকে 2003 সালে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ব্যাক করি। তার পরবর্তীতে আমি ইংল্যান্ডের নটিংহাম ইউনিভার্সিটি থেকে আমি ফ্লাড প্লেন, সেডিমেন্টেশন, ভেজিটেশন, ল্যান্ড ইউজ, বাংলাদেশের ব্রহ্মপুত্র যে ডেল্টা প্লেন আছে এটা নিয়ে আমরা কাজ করেছি, এটার উপর পিএইচডি করেছি আমি। তার পরবর্তীতে এখানে এসে আমরা যে কাজগুলো করলাম, আমার যে কর্মক্ষেত্র ছিল বেসিক্যালি প্রাকৃতিক সম্পদের মধ্যে নদীজ পরিবেশে কীভাবে এগ্রিকালচার ডিনামিক্স হয়, কীভাবে ভেজিটেশন ডিনামিক্স হয়। পরবর্তীতে আমি এই ইন্টারিম গভর্নমেন্টের সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসাবে আমি পদায়ন হয়েছি। জাতীয় বিশ্ববিদ্যালয় আপনারা জানেন বাংলাদেশের সর্ববৃহৎ হায়ার এডুকেশনের দিক থেকে সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়, প্রায় 40 মিলিয়ন স্টুডেন্টের ফাংশন এখানে, এবং দেশের শতকরা 70% হায়ার স্টাডিজ সার্টিফিকেটই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রদান করা হয়ে থাকে, এবং ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড লার্জেস্ট ইউনিভার্সিটি ইনটেক অফ স্টুডেন্ট এনরোলমেন্টের দিক থেকে। এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমার দায়িত্বটা হচ্ছে বেসিক্যালি একাডেমিক যে পার্টটা আছে, এই একাডেমিক কার্যক্রমটা আমি দেখি, এবং একাডেমিক কার্যক্রম দেখার ক্ষেত্রে আমার প্রথম থাকে যে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত শিক্ষার্থীরা বিভিন্ন ডিসিপ্লিনে অনার্স ডিগ্রি কোর্স সম্পন্ন করছে, তাদেরকে প্রকৃতপক্ষে অনেকেই এটা নিয়ে অনেক প্রশ্ন করেন, কিন্তু আমরা তাদেরকে সেশন জট মুক্ত করার জন্য কারিকুলাম ডেভেলপমেন্টের আমরা পদক্ষেপ গ্রহণ করেছি, এবং সেশন জট মুক্ত করার জন্য আমরা তাদেরকে পরীক্ষা নিয়ে 3 মাসের মধ্যে রেজাল্ট দেওয়ার ব্যবস্থা করেছি। যেভাবে এখন চলছে এভাবে যদি চলে তাহলে আগামী 2027 সালের পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশন জট উল্লেখযোগ্য কোনো সেশন জট সেখানে থাকবে না। সুতরাং আমরা যেখানেই কাজ করছি সেখানে চেষ্টা করছি দেশের জন্য কিছু করার। এই বিপুল সংখ্যক শিক্ষার্থীদেরকে যদি আমরা রিয়েলি প্রকৃত শিক্ষায় অর্থাৎ ডিজিটাল এডুকেশনে যদি আমরা শিক্ষিত করে দিতে পারি, এরই লক্ষ্যে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আইসিটিকে কম্পালসারি করেছি ইয়ার 1 এবং ইয়ার 2-এ। সুতরাং তারা যেখানেই যাবে কম্পিটিটিভ মার্কেটে তারা যেন তাদের কর্মক্ষেত্রে দক্ষতার পরিচয় দিতে পারে, এইভাবে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়কে সাজানোর চেষ্টা করেছি। স্যার, একটু যদি বলতেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেগুলো দেখা যাচ্ছে যে বড় কলেজ যেগুলো রয়েছে তাদের শিক্ষার মান তো একটা লেভেলে আছে, কিন্তু ঢাকার বাইরে বা জেলা শহরগুলোতে অনেকগুলো প্রতিষ্ঠান নিয়ে আসলে দেখা যাচ্ছে শিক্ষার মান নিয়ে কিছুটা প্রশ্ন আসে আর কি। তো এটার ব্যাপারে স্যার আপনার এখানে অ্যাকচুয়ালি জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী কারা এটা একটা দেখতে হবে, আর দ্বিতীয়ত শিক্ষকদের যে দক্ষতার বিষয়টা রয়েছে এটা সারা বাংলাদেশেই তো আমাদের শিক্ষকদের যে প্রশিক্ষণ দেওয়া, দক্ষ শিক্ষক পাওয়া, এটা কিন্তু কিছুটা হলেও ঘাটতি রয়েছে। আর যে শিক্ষক যিনি শিক্ষকতা পেশায় আসেন তিনি প্রপারলি শিক্ষকতা করবেন, ক্লাস নেবেন, জ্ঞান বিতরণ করবেন, আমরা ছোটোবেলায় আমাদের শিক্ষকদেরকে যেভাবে দেখেছি। কিন্তু এই মুহূর্তে যেগুলো শতবর্ষী কলেজগুলো রয়েছে সেসব ক্ষেত্রে আমরা মনে করি যথাযথভাবে শিক্ষাদান করা হচ্ছে। এছাড়াও কিছু বড় বড় কলেজ রয়েছে, বেসরকারি কলেজ যেগুলো, তারাও ভালো করছে, কিন্তু প্রান্তিক অঞ্চলে যে আমার কলেজগুলো রয়েছে এইসব কলেজে আমাদের শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণটা দেওয়া হয় নাই। শিক্ষক সে যে প্রপারলি ক্লাসে লেসন দিবেন এবং ক্লাসরুমের যে আমার ফ্যাসিলিটিস দরকার সেটা নাই। শিক্ষকের অনেকে আছে এমপিভুক্ত হতে পারে না, ফলে সে ডিসস্যাটিসফ্যাকশনে আছে। অনেক কিছু শিক্ষক 50% শিক্ষক এখন পর্যন্ত বেসরকারি শিক্ষক যারা আছেন তারা এমপিভুক্ত অনেকেই হতে পারেননি, ফলে
প্রতিটা জায়গায় অনার্স খোলা হয়েছে, অনার্সের সেই সুযোগ সুবিধা, পর্যাপ্ত যে সুযোগ সুবিধা দেওয়ার কথা সেটা তাদেরকে আমরা দিতে পারিনি। সুতরাং এটা একটা সমন্বিত একটা উদ্যোগ গ্রহণ করা দরকার। গভর্নমেন্ট লেভেল থেকে শিক্ষকদেরকে যে প্রশিক্ষণ প্রদান করা দরকার, অ্যাজ ওয়েল অ্যাজ ক্লাসরুমে পাঠদানের জন্য যে টেক্সট বই ভিত্তিক, এখন তো গাইড বই ভিত্তিক হয়ে গেছে সব কিছু, টেক্সট বই ভিত্তিক যে পাঠদান এটাকে চালু করতে হবে। আদারওয়াইজ আমাদেরকে কিন্তু জ্ঞান গরিমায় আমরা অনেক পিছিয়ে পড়ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অনলাইন কন্টেন্ট তৈরি করে দিচ্ছি, যাতে তারা অনলাইন কন্টেন্ট থেকে অনেক তথ্য পেতে পারে, তাকে যেন গাইড নির্ভর না হতে হয়। এবং এক্ষেত্রে ইউনিসেফ সহ ইন্টারন্যাশনাল অনেক অর্গানাইজেশন এবং দেশীয় অর্গানাইজেশন এর ক্ষেত্রে সহায়তা করছে। বিশেষ করে গভর্নমেন্টের আইসিটি দপ্তরের যে A2I প্রোগ্রাম আছে, A2I করছে, ইউনিসেফ করছে। এই দুই প্রোগ্রামের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় মিলে আমরা এই কাজগুলো করছি। আশা করি জাতীয় বিশ্ববিদ্যালয় আগামী জাস্ট কয়েক বছরের মধ্যে এর ফল দেখতে পাবে। বাংলাদেশের গবেষণার সুযোগ আসলে কতটা, সেটা আপনি তো একটা বড় পাবলিক ইউনিভার্সিটিতে পড়িয়ে এসেছেন, এবার এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে আছেন, তো দুটো জায়গা থেকে আপনি তো দেখেছেন আসলে এই দুটো জায়গা থেকে বাংলাদেশের গবেষণার সুযোগ কতটা থাকে শিক্ষার্থীদের জন্য? এই জায়গায় একটা অবশ্যই ঘাটতি আছে বলে আমি মনে করি। গবেষণাগুলো বাংলাদেশে প্রচুর গবেষণা হচ্ছে। ফর এক্সাম্পল, ইউজিসি থেকে এই কিছুদিন আগে হিট প্রজেক্ট দিয়েছে, তার আগেও হেকে প্রজেক্ট হয়েছে, এবং ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড যেটা আছে বাংলাদেশ গভর্নমেন্টের, সেটাও থেকে প্রচুর অর্থায়ন করা হয়েছে, গবেষণা হয়েছে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকেও গবেষণা অর্থায়ন করা হচ্ছে ঠিকই, কিন্তু এই গবেষণাগুলো যে অ্যাপ্লিকেশন, অর্থাৎ এই গবেষণার প্রায়োগিক দিকগুলো কতটুকু আছে সেটা যাচাই করা এবং এভালুয়েশন করা দরকার, অতি জরুরি। কারণ এটা যদি না হয় তাহলে অনেক সময় রিভিউ ওয়ার্ক হয় বেশি। এই রিভিউ ওয়ার্ক দিয়ে কিন্তু আসলে অনেক দূর যাওয়া যায় না। সুতরাং ফান্ডামেন্টাল ওয়ার্ক, মৌলিক যে গবেষণা, এই ধরনের গবেষণার ক্ষেত্রে আমরা মনে করি যে এই গবেষণার ফান্ড যারা নেবেন, প্রজেক্ট যারা কমপ্লিট করবেন, সেটার অ্যাপ্লিকেশনটা পর্যন্ত তাদেরকে আমার মনে করি এর সাথে সম্পৃক্ত রাখা দরকার আছে। কারণ যদি আমি গবেষণা করে গেলাম, এর আউটকামটা যদি আমি বাস্তব ক্ষেত্রে এর প্রয়োগটা কী সেটা যদি আমি না আনতে পারি, সেখান থেকে রিটার্ন যদি আমি না আসতে পারি, এবং তাহলে কিন্তু আমাদের, এবং আরেকটা মাপকাঠি হতে পারে যে ইয়েস, যে গবেষণাটা করছে, ফান্ড যাকে দিচ্ছে, অবশ্যই তাকে আমাদের Q1 জার্নাল যেটা আছে, স্কলারি জার্নাল যেটা রয়েছে, স্কোপাস ইন্ডেক্সধারী জার্নাল রয়েছে, সেই জায়গায় পাবলিশড হতে হবে। কারণ ওই জায়গায় পাবলিশড হতে হলে আপনাকে ঠিক ওই তথ্য সন্নিবেশ করেই, ওই তথ্য বিশ্লেষণ করেই, ওই ধরনের আউটকাম দিয়েই আপনাকে জার্নালটা, আর্টিকেলটা আপনাকে প্রিপেয়ার করতে হবে, ম্যানুস্ক্রিপ্টটা প্রিপেয়ার করতে হবে। ফলে ওই আর্টিকেল দেখে অবশ্যই আপনি দেখুন পার্শ্ববর্তী দেশ যেগুলো রয়েছে আমাদের, ভারত বলেন, জাপান বলেন, চায়না বলেন, তাদের কিন্তু যারা শিক্ষকতা পেশায় রয়েছেন, গবেষণায় রয়েছেন, তাদের গবেষণা থেকে জাতীয় ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে অনেক ধরনের এগুলো অ্যাপ্লিকেশন রয়েছে। কিন্তু আমাদের বাংলাদেশে যত গবেষণা হয়েছে, এর 10%ও যদি এইভাবে অ্যাপ্লিকেশনে আমরা নিতে পারতাম, অর্থাৎ প্রায়োগিক দিকে নিতে পারতাম, এর আউটকামটাকে যদি প্রয়োগ করতে পারতাম, তাহলে বাংলাদেশের অবস্থা কৃষিক্ষেত্র থেকে শুরু করে যে ক্ষেত্রে হচ্ছে গবেষণাগুলো, প্রতিটা ক্ষেত্রে আরও উন্নয়ন হতো। স্যার, একই সঙ্গে যদি একটু বলি যে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা আছেন, এদের কিছু এখন আমরা দেখছি তারা দেশের বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছে, তো এই রিলেটেড কোনো কার্যক্রম কি আপনারা হাতে নিয়েছেন কিনা, যে হায়ার স্টাডিজে, যেহেতু আগে খুবই কম যেত? জাতীয় বিশ্ববিদ্যালয় কিছুদিন আগেও একটা CEDB একটা প্রোগ্রাম গিয়েছে, ওই প্রোগ্রামের আন্ডারে কলেজ শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, এবং মালয়েশিয়া যে নটিংহাম ইউনিভার্সিটি আছে সেখান থেকে কিন্তু অনেকেই প্রশিক্ষণ নিয়ে আসছেন। এবং জাতীয় বিশ্ববিদ্যালয় এই বর্তমান প্রশাসন আমরা আসার পর থেকে আমরা যেটা করেছি সেটা হলো কলেজ শিক্ষকদের মধ্যে যারা গবেষণা করতে চায় তাদের অনুদান প্রদান করা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ফান্ড থেকে তাদেরকে এনকারেজ করার জন্য, এবং একইভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় যারা হায়ার স্টাডিজ করতে চায় তাদেরকেও যাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা করা যায়, সেই ধরনের উদ্যোগ বর্তমান প্রশাসন গ্রহণ করেছে। আমি আশা করি যে কলেজ শিক্ষকদের মধ্যে যারা পোটেনশিয়াল, যাদের ইচ্ছা আছে উচ্চশিক্ষা গ্রহণের, তারা এই সুযোগটা গ্রহণ করতে পারবে। গ্রহণ করলে বর্তমান প্রশাসন যে উদ্যোগগুলো গ্রহণ করেছে, এই উদ্যোগগুলো যদি তারা গ্রহণ করে, তাহলে অবশ্যই শিক্ষক তার নিজের দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে যে ধরনের প্রশিক্ষণ দরকার সেগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় সর্বতোভাবে সহযোগিতা করবে। এটা আমাদের প্রশাসনের একটা কার্যক্রমের মধ্যেই আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছি। স্যার, একই সঙ্গে আমরা সাম্প্রতিক সময় খেয়াল করলাম যে প্রধানমন্ত্রী দপ্তর থেকে আপনি একটা দায়িত্বে নিযুক্ত হয়েছেন, যে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ যে কর্মসূচি, সেখানে আপনি আছেন। তো শিক্ষকতা এবং একটা সময় সে অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব পালনের পরে এখন আবার নতুন একটা দায়িত্ব, যদি বলতেন যে আপনাদের কার্যক্রম বা আসলে পরিকল্পনাটা কি? বিশ্বব্যাপী যে গ্লোবাল ওয়ার্মিং, অর্থাৎ জলবায়ুর পরিবর্তনের প্রভাব মোকাবেলার জন্য, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য, প্রাকৃতিক সম্পদসমূহের সংরক্ষণের জন্য
গাছের বিকল্প নেই, বৃক্ষরোপণের বিকল্প নেই। কারণ বৃক্ষরোপণই একমাত্র পারে টেম্পারেচার ডিক্রিজ করতে, বৃক্ষরোপণই একমাত্র পারে হচ্ছে এর মধ্যে একটা ভারসাম্যপন্ন অবস্থান আনতে। ফার্স্ট অফ অল আমাদেরকে যে টেম্পারেচার আছে এই টেম্পারেচারকে, অর্থাৎ বনভূমি একটা দেশের আপনার সাস্টেনেবিলিটির জন্য 25% আমাদের ফরেস্ট কভার দরকার। বাংলাদেশে খাতা কলমে আছে হচ্ছে অফিসিয়ালি আছে 16%, এবং বাস্তবে গেলে আপনি পাবেন 10 to 12%। সোশ্যাল অ্যাপ্রেস্টেশন একসময় খুবই ভালো ছিল, কিন্তু এখনও সেটা মাঝখানে স্তমিত হয়ে গেছে। কিন্তু এটা যে চলছে না তা নয়, গভর্নমেন্ট লেভেল থেকে প্রতি বছরই আপনার বৃক্ষরোপণ করা হচ্ছে, কিন্তু সেগুলো কোনো যে সাস্টেনেবিলিটি, অর্থাৎ বনভূমি বৃদ্ধিকরণের ক্ষেত্রে, সাস্টেন করার ক্ষেত্রে যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, সেগুলো কতটুকু হয়েছে এটা একটা প্রশ্নের সম্মুখীন। জনাব তারেক রহমান, আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার, তিনি দায়িত্ব গ্রহণের আগে যে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন দেশের জনগণের সাথে, যে জলবায়ুর প্রভাব পরিবর্তনের, অর্থাৎ জলবায়ুর পরিবর্তনের ফলে যে প্রভাব আসে, যে ঝুঁকিগুলো আসে, এগুলো রক্ষার জন্য উপকূলীয় বেষ্টনী এলাকায় পর্যাপ্ত পরিমাণে বৃক্ষরোপণ করা, আইল্যান্ড সমূহে পর্যাপ্ত পরিমাণে বৃক্ষরোপণ করা, সারা বাংলাদেশে যত রেল নেটওয়ার্ক রয়েছে তার পাশে, রোড নেটওয়ার্কের পাশে, এবং খাস জমি যেগুলো রয়েছে এই সব জায়গায় এইভাবে যদি বৃক্ষরোপণ করি, তাহলে আমরা হিসাব করে দেখেছি 25 কোটিরও বেশি লাগে। কিন্তু আমরা অপটিমাম ধরে নিয়েছি যে লেভেলে আমরা 25 কোটি গাছ প্রতি বছর 5 কোটি করে গাছ লাগাবো। এই 5 কোটি করে গাছ লাগানোর জন্য আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার যিনি পদক্ষেপ হিসাবে তিনি প্ল্যান করেছেন, সেটা হচ্ছে এই গাছটা দেখেন প্রথমে চারা উৎপাদনকারী একটা গ্রুপ থাকছে, তাহলে তাদের একটা কর্মক্ষেত্র হচ্ছে। চারাটা বহন করবে যারা, তাদের একটা কর্মক্ষেত্র হচ্ছে। চারাটা রোপণ করবে তাদের একটা কর্মক্ষেত্র হচ্ছে। এটা রক্ষণাবেক্ষণ করবে তাদের একটা কর্মক্ষেত্র হচ্ছে। ফলে কতগুলো সেক্টর এখানে ইনভলভমেন্ট হয়ে যাচ্ছে। আমরা যদি এইভাবে একটা কর্মক্ষেত্রের কথাও চিন্তা করতে পারছি, অর্থাৎ সবুজ বাংলাদেশ গড়নের ক্ষেত্রে, আপনারা জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বনির্ভর বাংলাদেশ ক্ষেত্রে খাল খনন অন্যতম একটা প্রজেক্ট ছিল। এই যে খাল খননটা শুরু করেছেন, তার অন্যতম কারণ হচ্ছে খালের পাড়ে আমরা গাছ লাগাবো। তার মানে খাল খননটা এখন শুরু হয়ে গেছে, এবং আমরা এই মনসুনে, প্রতি মনসুনে, আর্লি মনসুনে আমরা গাছগুলো লাগাবো। তাহলে আর্লি মনসুনে যদি গাছগুলো লাগাই, অর্থাৎ মে জুন এই সময় থেকে গাছগুলো লাগাই জুলাই পর্যন্ত, অর্থাৎ বর্ষা মৌসুমটা আমার গাছ লাগানোর সময়, তাহলে এই সময় আমার গাছ অ্যাভেলেবল করতে হবে। এবছরে বাংলাদেশের সরকারি হিসাব অনুযায়ী, বন বিভাগের হিসাব অনুযায়ী 1.5 কোটি গাছ আছে। 1.5 কোটি গাছ আমরা আগামী 30শে মে আমরা একটা প্রোগ্রাম নিয়েছি, এবং গভর্নমেন্টের প্রোগ্রামের মাধ্যমে এইটা আমরা বাস্তবায়ন করবো, এই 1.5 কোটি। বাকি যে 3.5 কোটি গাছ আছে এই বছরের, অর্থাৎ এই মে জুনের সময়, এটা আমরা হচ্ছে বাংলাদেশে লক্ষাধিক হচ্ছে আপনার নার্সারি রয়েছে, এর মধ্যে যদি 50,000 নার্সারির কাছ থেকেও আমরা 25,000 করেও গাছ নেই, খেয়াল করে দেখুন আমাদের বাকি 3.5 কোটি গাছ সংগ্রহ করা খুব একটা কষ্টকর হবে না। তো এবছর যখন আমরা করব, তাহলে নেক্সট ইয়ারের জন্য, অর্থাৎ ইয়ার 2, ইয়ার 3, ইয়ার 4-এর জন্য, এর জন্য তারা তখন অটোমেটিক্যালি একটা প্ল্যান পেয়ে যাবে। সুতরাং তারা আগামী বছর আর আমাকে এইভাবে আউটসোর্সিংয়ের উপর না যদি ভিত্তিও করি আমি, তখন তাদেরকে স্পেসিফিক্যালি বলতে পারবো যে লোক, আপনার কাছ থেকে আমরা এত গাছ দিব, আপনি এই মানের গাছ, এত হাইটের গাছ, এই প্রজাতির গাছগুলো আপনারা দিবেন। আমার শুধুমাত্র অ্যাস্থেটিক ভিউয়ের জন্য যে গাছগুলো, এগুলো নয়, আমাকে পরিবেশ সংরক্ষণের জন্য, নগর উত্তাপকে একটা অপটিমাম লেভেলে আনার জন্য আমার যে গাছগুলো দরকার, সেই গাছগুলো যেন বাংলাদেশে যেখানে যেটা দরকার সেটা যেন আমরা লাগাতে পারি, সেই পরিকল্পনা আমরা করেছি। এবং অনারেবল আমাদের প্রাইম মিনিস্টারের তার যে চিন্তা, ভীষণ পরিবেশের উন্নয়ন ভিত্তিক যে ভীষণ, এই ভীষণ অ্যাকচুয়ালি জলবায়ুর পরিবর্তনের প্রভাবে যে ঝুঁকি, সেটা মোকাবেলার ভীষণ। এই ভীষণটাকে আমরা বাস্তবায়ন যদি করতে পারি আমরা, তাহলে বাংলাদেশ যেহেতু ক্লাইমেটিক ভার্নারেবল একটা কান্ট্রি, সেই জলবায়ুর পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় অনেক সক্ষমতা অর্জন করবে। কমিটি যেটা দেখলাম আর কি, আপনাদের এই 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের যে কমিটি, এখানে আমলাদের একটা আধিক্য আছে আর কি, এটা সরকারি কমিটিগুলোতে প্রায় দেখা যায়। তো এটাকে আসলে আপনি স্যার কিভাবে দেখছেন, যে আপনাদের টেকনিক্যাল এক্সপার্ট হিসেবে আমরা দেখলাম 3 জনের নাম আছেন আপনি সহ, তো এটা আসলে প্রবলেম হবে কিনা, বা অনেক দফতর ইনভলভ হয়ে আসলে কাজটা আমলাতান্ত্রিক জটিলতায় পড়বে কিনা? একটা বৃক্ষরোপণটা একটা সমন্বিত উদ্যোগ দরকার। কারণ আপনি দেখুন, বাংলাদেশের যে পরিবেশ অধিদপ্তর রয়েছে, যেটা অর্থাৎ আমাদের পরিবেশ মন্ত্রণালয় যেটা রয়েছে, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক যে মন্ত্রণালয়টা রয়েছে, এই বন পরিবেশ জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়টার সচিবকে তো লাগবেই এখানে, মাস্ট, আর বন বিভাগকে লাগবেই।
কারণ অ্যাকচুয়ালি সরকারি কাজ তো এটা তো আর ইন্ডিভিজুয়াল কাজ না বা কোনো দলীয় কাজ না, এটা হলো বাংলাদেশের কাজ, দেশের জনগণের জন্য কাজ। সুতরাং সেটা এগ্রিকালচার মিনিস্ট্রি লাগবে, এ কারণেই লাগবে কারণ এগ্রিকালচার মিনিস্ট্রি এই যে নার্সারিগুলোর কথা বললাম, এই নার্সারিগুলোর রেকর্ড রাখা, নার্সারিরা কোন পর্যায়ে আছে, কি কাজ করেন, এটা এগ্রিকালচার মিনিস্ট্রি। বাংলাদেশ এগ্রিকালচার ল্যান্ড রেকর্ড কী অবস্থা আছে সেটা তাদের কাছে আছে। একইভাবে এলজিডি মিনিস্ট্রি লাগবে এখানে, কারণ এলজিডি মিনিস্ট্রির অন্যতম কাজ হলো গাছটা কোথায় লাগাবো আমরা, এলজিডির কোন জায়গায়, কোন লোকাল লেভেলে কোন পর্যন্ত যেতে পারবো আমরা, তারা আইডেন্টিফাই করবে। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবকে লাগবে, এ কারণেই লাগবে, ওই মন্ত্রণালয়কে লাগবে, এ কারণেই লাগবে কারণ হচ্ছে এই যে খাল খননগুলো করছি, পানি সম্পদ, ওয়াটার বডি যেগুলো রয়েছে এগুলো তাদের। সুতরাং একটা সমন্বিত উদ্যোগ দরকার, এটা একমুখী হলে হবে না। যার কারণে এখানে আপনার বিভিন্ন মন্ত্রণালয়ে একটা সমন্বয় করানো হয়েছে। আমি মনে করি এটা মাননীয় প্রধানমন্ত্রী একটা যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে পরবর্তীতে যেন কোন দপ্তরের কাজ কে জানে না, কে শুনে নাই বা কে বুঝে নাই, এরকম যেন না হয়। শুরুতেই তিনি একটা সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছেন এবং আমরা যারা টেকনিক্যাল এক্সপার্ট হিসেবে এখানে কাজ করছি, বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি, কারণ আমরা তো আগে থেকেই এই বিষয় নিয়ে কাজ করছি। এখন যেহেতু কাজটা বাস্তবায়ন করবে হচ্ছে গভর্নমেন্টের সেক্টরগুলো, আমরা সেই জায়গায় একটা মনিটরিং অর্থাৎ একটা টাস্ক ফোর্স হিসেবে যদি কাজ করতে পারি যে ইয়েস গাছটা ঠিকমতো যথাযথ গাছ লাগাচ্ছে কিনা, গাছটা ঠিকমতো পরিবক্ষণ মানে মনিটরিং হচ্ছে কিনা, এই কাজটুকু যদি আমরা করতে পারি টাস্কফোর্সের মাধ্যমে, আমরা এই টিমটা, তাহলে এই গাছ লাগানোটা সাস্টেনেবল হবে, তখন আমাদের কাঙ্ক্ষিত ফল আসবে। আদারওয়াইজ যদি এই টাস্কফোর্সটা যদি আমরা ওই মনিটরিং কাজটাও ঠিকমতো না করি, গাছের ঠিকমতো যাচ্ছে কিনা, ঠিকমতো লাগানো হচ্ছে কিনা, মনিটরিংটা হচ্ছে কিনা, এটা যদি গ্যাপ হয়ে যায় তাহলে আমাদের কিন্তু আমাদের যে ভিশন নিয়ে আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার আগাচ্ছেন সেটা কিছুটা ব্যাহত হবে। দ্যাটস ওয়াই আমাদের খুবই অ্যাক্টিভ থাকতে হবে এবং সততার সাথে, নিষ্ঠার সাথে আমাদের এই কাজগুলো করতে হবে এই টিমের প্রত্যেকটা মেম্বারকে। স্যার, এখানে আমরা এখন সরকারের অ্যাপ্রোচগুলোতে দেখতে পাচ্ছি যে ইউথদেরকে ইনভলভ করা, তারুণ্যকে ইনভলভ করা। তো আপনাদের এই প্রজেক্টে আসলে আপনার শিক্ষার্থী যারা আছে বা তরুণ সমাজ যারা আছে তাদেরকে আপনি ইনভলভ করার কীভাবে প্ল্যান করছেন? ইয়েস, এটার অন্যতম প্যারামিটারই হচ্ছে, যেমন দেখেন শিক্ষা মন্ত্রণালয়কে এখানে সচিবকে ইনভলভ করা হয়েছে। কারণ হচ্ছে শিক্ষা যে মন্ত্রণালয় রয়েছেন, মন্ত্রী থেকে শুরু করে যারা দায়িত্বশীল ব্যক্তি রয়েছেন, তাদের সবাই এখানে বাংলাদেশে যত শিক্ষার্থী রয়েছে, ফর এক্সাম্পল আপনি দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনার 40 লক্ষ স্টুডেন্ট রয়েছে। তাই 40 লক্ষ স্টুডেন্ট মানে চিন্তা করে দেখুন তো, এর মধ্যে যদি 50% স্টুডেন্টকে দিয়ে আমি একটা করে গাছ লাগাই, সারা বাংলাদেশে স্কুল, কলেজ, মাদ্রাসা রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এটা। সুতরাং প্রতি স্টুডেন্ট যদি একটা করে গাছ লাগায়, একটা করে, তাহলে কত কোটি গাছ আমার হয়ে যাচ্ছে, নাম্বার 1। নাম্বার 2, ইয়ুথদেরকে ইনভলভ এখানে অবশ্যই করতে হবে, কারণ ইয়ুথরা খুবই কনসার্ন, পরিবেশ নিয়ে তারা খুবই কনসার্ন। এই ইয়ুথরা বাংলাদেশের, নট অনলি বাংলাদেশ, ওয়ার্ল্ড নিয়ে তারা কনসার্ন। সুতরাং ইয়ুথদেরকে ইনভলভমেন্ট এখানে যদি আমরা এইভাবে করতে পারি এই কাজের মধ্যে, তাহলে এটার একটা সঠিক যে যথাযথ যে সফলতা আসার কথা সেটা আসবে। স্যার, এক্ষেত্রে একটা মানে প্রবলেম আমরা দেখতে পারি যে বাংলাদেশে অনেক ক্ষেত্রেই অনেক উদ্যোগ নিয়ে গাছ হয়তো রোপণ করা হয়, কিন্তু পরে সেটা রক্ষণাবেক্ষণ বা সেগুলো টিকে আছে কিনা বা সেগুলোর কোনো মেইনটেনেন্স আসলে প্রপারলি হয়ে ওঠে না। তো এটা কিন্তু আসলে আপনাদের গাছ লাগানো পরবর্তী সময়ে এটার প্ল্যানটা কি? এটার জন্য আমরা দুইভাবে কাজ করব। আপনারা জানেন যে ম্যানুয়ালি করা তো খুবই টাফ বাংলাদেশে। আপনার যদি বনভূমিকে ম্যানুয়ালি তো মনিটর করা, এখন ডিজিটাল অনেক ডিভাইস তৈরি হয়েছে, অনেক প্রযুক্তি তৈরি হয়েছে। আমরা ডিজিটালি আমরা স্যাটেলাইট, রিমোট সেন্সিং যে ডেটাগুলো নিয়ে আমরা সেই জায়গায় ফরেস্ট কভার কতটুকু কমলো, কতটুকু বাড়লো, অর্থাৎ তার ক্যানোপি স্পেসটা কী পরিমাণে আছে, এটা আমরা রেগুলার মনিটর করব। এবং যে অঞ্চলে গাছ লাগানো হচ্ছে সেই গাছের আমরা ট্র্যাকিং দিয়ে আমরা ডিজিটাল ড্যাশবোর্ডের মাধ্যমে যে কোনো ওয়েতে আমরা এটাকে ট্র্যাকিং করার চেষ্টা করব। আর আপনারা একটা জিনিস জেনে থাকবেন যে গাছ যদি 100টা গাছ আজকে লাগানো হয়, তাহলে নেক্সট ইয়ারে এটা প্রায় আপনার 30% গাছ আপনার ওয়েস্ট হয়ে যায়, অর্থাৎ যে কোনো কারণে হতে পারে, ন্যাচারাল কোনো কারণে হতে পারে, কেউ উৎপাদন করে ফেলতে পারে, বিভিন্ন কারণে হতে পারে, মরে যেতে পারে। সুতরাং 100% গাছ রাখার জন্য 3 টাইমস গাছ লাগাতে হয়। তো 3 টাইমস গাছ লাগাতে হলে, তো 100টা গাছ যদি আমাকে সাস্টেন করাতে হয় তাহলে 300টা গাছ লাগাতে হবে, তখন আমার 100টা গাছ টিকে থাকে। সুতরাং এই যে আমরা যত গাছ লাগাবো, আমরা এই গাছ লাগানোর এরিয়া বেসিসে আমরা ডিমার্কেট করে দিব এবং এগুলোকে ডিজিটাল রেকর্ডের সাথে আমরা নিয়ে আসবো, যাতে ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত যাতে আমাদের রেকর্ডটা থাকে। অর্থাৎ যদি কোনো ভিলেজে লাগাই, ভিলেজের রেকর্ডটাও যেন থাকে। অর্থাৎ জিআইএস ডাটাবেসের মাধ্যমে যখন আমরা রেকর্ডটা রাখবো, ইজিলি ক্লিক করে আমরা ওখান থেকে ইনফরমেশনটা চেক করতে পারবো যে লোক
আমরা যে 2 বছর আগে গাছগুলো লাগিয়েছিলাম এই গাছের স্ট্যাটাসটা কি, ওখানে কি অবস্থায় আছে, তখন আমরা অর্থাৎ এটাকে ডাউন স্কেলিং যেটা বলে আর কি, আমরা এই ক্ষেত্রে জিআইএস, রিমোট সেন্সিং, স্যাটেলাইট ইমেজের এগুলো টেকনোলজিটা আমরা কাজে লাগাবো। জনগণকে ইনভলভ করার ক্ষেত্রে আসলে কি প্ল্যান করছেন? যেটা বললেন যে বার্ড রেজিস্ট্রেশনের সঙ্গে দেয়া বা স্টুডেন্টদেরকে ইনভলভ করা, তো একই সঙ্গে আসলে জনগণ যারা প্রাইভেট অর্গানাইজেশন যারা কাজ করতে চাচ্ছে বা দেশের বাইরের বিভিন্ন এনজিও যারা কাজ করতে চায় তাদেরকে ইনভলভ করার কোনো প্ল্যান আছে? ফার্স্ট অফ অল আমাকে তো আউটসোর্সিং করতে হচ্ছে, কারণ 1.5 কোটি গাছ দেওয়া হচ্ছে না, তো আমাকে 3.5 কোটি গাছ দিতে হচ্ছে। সুতরাং তারা এই চারা উৎপাদন করবে, যারা চারা উৎপাদন করবে তারা কিন্তু ইনভলভের একটা সুযোগ পাচ্ছে। প্লাস এই চারাটা টোটাল বহন থেকে রোপণ পর্যন্ত একটা সেক্টর ইনভলভ হয়ে যাচ্ছে। সুতরাং আমরা মনে করি এই কর্মক্ষেত্রটা অর্থাৎ গ্রিন বাংলাদেশ গঠনে, খাল খননের পাশাপাশি সবুজ বাংলাদেশ গঠনে অনারেবল প্রাইম মিনিস্টারের যে পদক্ষেপ, এখানে আমাদের একটা বিশাল জনগোষ্ঠীর কর্মক্ষেত্রে একটা জায়গা হবে। কারণ 5 কোটি গাছ বছরে লাগানো ইটস নট এ ম্যাটার অফ জোক, হিউজ অ্যামাউন্ট। সুতরাং এই 5 কোটি গাছের যারা চারা দিবে আমাদেরকে, তাদের একটা আর্থিকভাবে তাদের একটা ইনভলভমেন্ট হয়ে যাবে। তাদেরকে যারা নাকি এই কাজটা মনিটরিংয়ের সঙ্গে থাকবে, টাস্ক ফোর্স হিসেবে কাজ করে লোকাল লেভেলে যদি আমরা ছোটো ছোটো ইউনিট করে দিতে পারি, তাহলে অর্থাৎ এখানে আমাদেরকে ক্লাবের মতো করে এনজিও, নন এনজিও এবং যত ধরনের অর্গানাইজেশনগুলো আছে সবগুলোকে আমাদেরকে সবার সমন্বিত একটা উদ্যোগ লাগবে। অন ট্র্যাকে হওয়া চলবে না। অর্থাৎ এনজিও আছে, জিও আছে এবং যেগুলো আদার্স অর্গানাইজেশনগুলো আছে, সোশ্যাল ক্লাবগুলো রয়েছে, এবং সর্বোপরি ইয়ুথদেরকে এখানে মাস্ট ইনভলভ করতে হবে। আমরা সবার ইনভলভমেন্টের মাধ্যমে তাদের একটা কর্মক্ষেত্রের ব্যবস্থা এখানে হবে। 3 মাস গাছ লাগাবে, বাকি 9 মাস তারা এই প্ল্যানিং প্রসেসের সাথে থাকবে, বাকি 9 মাস তারা চারা উৎপাদনের সাথে থাকবে। সুতরাং তাদের একটা ইনভলভমেন্ট অর্থাৎ তাদের কর্মক্ষেত্রে একটা বিশাল কর্মক্ষেত্র তৈরি হবে। সুতরাং আমরা মনে করি এই সবুজ বাংলাদেশ গড়নে জনাব তারেক রহমান, অনারেবল প্রাইম মিনিস্টার তারেক রহমানের যে ভীষণ মিশন, এটাকে বাস্তবায়নের ক্ষেত্রে দলমত নির্বিশেষে সকল প্রকারের জনগণের অংশগ্রহণ অপরিহার্য। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বা বিশেষত যদি উচ্চশিক্ষা ব্যবস্থার জায়গায় বলি, যে আসলে তো দেশে এখন পাবলিক প্রাইভেট মিলে প্রচুর ইউনিভার্সিটি হচ্ছে এবং কিন্তু আসলে অনেক বেকারও বের হচ্ছে এটার কারণে। গ্রাজুয়েশন করার পরে তো আসলে তাদের জন্য কর্মক্ষেত্রের সুযোগ থাকছে না। তো এটা নিয়ে যদি আপনার একটু মতামতটা বলতেন যে আসলে দেশের শিক্ষা ব্যবস্থাটা নিয়ে সামগ্রিকভাবে আপনার মতামতটা কি সংক্ষেপে? দেখুন, শিক্ষা ব্যবস্থা আমাদের বাংলাদেশ, আমরা উন্নয়নশীল দেশ, আমাদেরকে কর্মমুখী যে শিক্ষা ব্যবস্থাটা এদিকে ধাবিত হতে হবে। হায়ার স্টাডিজ স্পেসিফিক ফিল্ডে সবার আপনার অনার্স করা দরকার নেই, সবার মাস্টার্স করা দরকার নেই। আমার অনার্স মাস্টার্স করবে একটা সিলেক্টিভ, কিন্তু তাদেরকে যদি আপনি প্রযুক্তির শিক্ষা যেগুলো রয়েছে, টেকনোলজি বেসড, কারিগরি এই ধরনের শিক্ষাগুলো যদি দিতে পারেন আপনি, তাহলে দেশের ভিতরে এবং দেশের বাইরে তাদেরকে যখন আপনি পাঠাবেন, যেমন ধরেন ফর এক্সাম্পল ওয়ার্ল্ডের অনেকগুলো দেশে বাংলাদেশের শ্রম অনেক চাহিদা রয়েছে। সুতরাং তাদেরকে যদি আমি টেকনোলজিক্যালি প্রযুক্তিগত এই শিক্ষাটা দিয়ে দিতে পারি, কারণ প্রযুক্তি ছাড়া এখন চলবে না। এখন এআই যুগ চলে আসছে, ডিপসিক চলে আসছে। সুতরাং আমরা এগুলোকে ইগনোর করে যতই যাই আমরা পিছিয়ে পড়ব। সুতরাং এখন ছাত্রদেরকে শুধুমাত্র ওই অনার্স মাস্টার্স করবে একটা ডিসিপ্লিনে, তার সাথে অবশ্যই তাকে প্রযুক্তি জ্ঞানটা তাকে দিতে হবে। প্রযুক্তি সক্ষম একটা জাতি, প্রযুক্তি নির্ভর নয়, প্রযুক্তি সক্ষম দক্ষ একটা জাতি আমাদেরকে এই শিক্ষা ব্যবস্থার মধ্যে গড়ে তুলতে হবে। তাহলেই সম্ভব আমার দেশের অর্থনৈতিক উন্নয়ন, এবং তারা যে বলে যে বেকারত্ব, তখন তারা বেকার থাকবে না, দেশের ভিতরে এবং আন্তর্জাতিক পর্যায়ে তারা কন্ট্রিবিউশন করতে পারবে। অনেক ধন্যবাদ স্যার আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রভিসি এবং বাংলাদেশ সরকারের 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সদস্য ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম স্যারের সঙ্গে। স্যার জানালেন বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা কি, একই সঙ্গে তারা কি কি উদ্যোগ নিচ্ছেন এই অবস্থা থেকে উত্তরণের জন্য। সেই সঙ্গে আমরা জানলাম যে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে তাদের পরিকল্পনা, কিভাবে তারা কাজ শুরু করবেন এবং পরবর্তীতে মেইনটেনেন্সের প্ল্যান, সেটা তিনি বললেন। আশা করি সামনের পর্বগুলোতে এরকম আরও ব্যক্তিত্বদের আমরা আপনাদের সামনে হাজির করব। ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।